দেখুন, আবার বলবো, ছবিটা আমাদের ভালো লাগেনি। এই 10 দিন আগেও যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সদ্য প্রাক্তন নেত্রীকে প্রকাশ্যে দিনের আলোতে সামনে থেকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। ভাবুন, যার ক্ষমতায় আসার আগে গোটা রাজ্য মুড়ে গেছিল কোট আনকোট সততার প্রতীক এই হোর্ডিং আর প্ল্যাকার্ডে, তাকে ক্ষমতা থেকে যেতে না যেতেই চোর কটাক্ষ শুনতে হচ্ছে। না, আবার বলছি, ভালো লাগেনি। কিন্তু একবার ভাবুন তো, রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা, পদাধিকারে যিনি ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য, তাকে গত 5 বছর ধরে দিনের পর দিন রাজ্যের বহু জায়গায় যখন পরিকল্পনা করে তৃণমূল কর্মীরা তার যাত্রাপথে রাস্তায় জড়ো হয়ে চোর চোর স্লোগান দিয়েছে, একদিনের জন্য তৃণমূল নেত্রী বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা কোনো মুখপাত্র একটা বাক্যে ঘটনার নিন্দা করেছেন? করেননি। এমনকি তার বর্ষিয়ান বাবা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারীর নাম তুলে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে দিনের পর দিন। একবারও কেউ প্রতিবাদ করেননি, বরং বলেছেন মারাত্মক কথা। সেদিনও বলেছিলাম, ক্ষমতায় না থাকলে সবাইকে বুঝতে হবে স্বতঃস্ফূর্ত জনরোষ। আজ যদি বিজেপি সেই কথাই ফিরিয়ে দেয়, আমি একবার দেখে নিই কীভাবে দিনের পর দিন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতাকে হেনস্থার চেষ্টা করা হয় রাস্তাঘাটে। আমি আবার বলছি, আমি এডিট করতে হয়েছে, তার কারণ এই জিনিস দেখানো যায় না, এতটাই নোংরা কুরুচিকর এই আক্রমণ, এবং সব ক্ষেত্রেই। দেখুন, আমি আবার বলছি, এডিট করতে হয়েছে প্রতি মুহূর্তে, যে এতটাই কদর্য। আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, এটা কুরুচিকর, গণতন্ত্রে শোভা পায় না, যে পক্ষের যে সময় যে টাইম লাইনে যেই বলুক না কেন। আমার পরের বক্তা ফিরদৌস শামীম, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। হাইকোর্টের ঘটনা নিয়ে ফিরদৌস কি মনে করে? দেখুন, আমি আজকের এই ছবিটা দেখার পরে না, যখন এই ছবিগুলো চলছিল, আমি জাস্ট তার ওপরের তলায় 14 নম্বর কোর্টে মামলা করছিলাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সেই অর্ডারগুলো ইস্যু হয়েছে। জাস্ট ভোটের কিছুদিন আগে এই শিক্ষকদের ট্রান্সফার করা হয়েছে, আজকে স্টেও করেছে। যাই বিষয়টা সেটা নয়, এই ছবিগুলো দেখার পর না আমার কিছু ছবি কিছুদিন আগের, মানে এই জাস্ট 1-1.5 বছর আগের, এই যখন দুর্নীতির মামলাগুলো করছি, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো আদালতের বাইরে বসে পড়েছেন, বিচারালয়ে তালা মেরেছেন, চেম্বারের সামনে, আমার চেম্বারের নিচে কি অসভ্যতা আমি করেছেন, এই কালচার কোর্টপাড়ায় এনেছে কে? আজকে উনি আদালতে গেছেন, আমার দেখতে খুব ভালো লাগছিল যে একজন আইনজীবী প্র্যাকটিস করতে আসছেন বা তিনি এসছেন। কিন্তু এক সময়ে একটা বক্তব্য, আমি জাস্ট বক্তব্যটা শোনাচ্ছি, কেন আজকে টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে? বক্তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার 75 বছর পূর্তি উদযাপনে, সেটা নিয়ে আদালতে কন্টেম্প্ট হয়েছিল, আদালত তাকে সাবধানবাণী শুনিয়েছিল। দেখুন, এই কালচারটা আদালত প্রাঙ্গণে নিয়ে এসেছিলেন কেন? আরেকটা বাক্য ছিল যে আদালত এবং আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এত ঠুনকো নয় যে কারুর আক্রমণে সেটা চুরমার হয়ে যাবে। সেই জন্য আদালত তাকে সাবধানবাণী দিয়ে তাকে সেই সময় সেই কন্টেম্প্ট প্রসিডিংসটা ড্রপ করেছিল। কিন্তু উনি আদালতটাকে, মানে অ্যাকচুয়ালি যেটা করতে চেয়েছিলেন, সেটাকে আদালতকে দুর্বল করতে চেয়েছিলেন যখন ক্ষমতায় ছিলেন। আর আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে উনি বুঝতে পেরেছেন যে আদালতটাকে আবার ব্যবহার করতে হবে। এই জন্য তিনি নতুন করে আদালতটাকে ব্যবহার করতে চাইছেন, কিন্তু ব্যবহার করতে গিয়ে কতগুলো জিনিস তিনি ভুলে গেছেন সম্ভবত। দেখুন, আদালতে প্র্যাকটিস করতে গেলে তাকে অ্যাডভোকেট হতে হবে, অ্যাডভোকেট রোলে তার নাম থাকাটা বাঞ্ছনীয়। যদি কেউ পার্মানেন্ট কোনো পোস্টে থাকে, যদি অফিস অফ প্রফিট হয়, তাহলে তিনি প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসেবে থাকতে পারেন না অ্যাডভোকেট রোলে। তাহলে তার প্র্যাকটিসটা আইদার নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট, অথবা তার প্র্যাকটিসটা সেই সময় সাসপেন্ডেড থাকবে। তারপরে প্র্যাকটিসটাকে রিজিউম করতে হয়, রিজামশন অফ প্র্যাকটিস করতে হয়। আমি একজন বিচারপতি, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বাসু, তিনি বিচারপতির জীবন শেষ করেছেন, তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করবেন। তিনি রিজামশন অফ প্র্যাকটিসের জন্য তিনি 3 জানুয়ারি তিনি রিটায়ার্ড করেছেন। রিজামশন অফ প্র্যাকটিসের জন্য তিনি 3rd উইক অফ জানুয়ারি তিনি রিজামশন অফ প্র্যাকটিসের ফিস জমা করেছেন। আজকে মে মাসের 14 তারিখ, এখনো পর্যন্ত তার প্র্যাকটিস রিজিউম হয়নি। এখনো হয়নি? এখনো হয়নি। আচ্ছা, আমি এখানে যেহেতু ফিরদৌস বললো, আমি দ্রুত একবার আপনাদের দেখাই। আপনারা প্রত্যেকে জানেন, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু একটার পর একটা শিক্ষা দুর্নীতি নিয়ে যা সওয়াল এবং বহু শিক্ষাক্ষেত্রের একেবারে দিগন্তকারী রায় যিনি দিয়েছিলেন,
তিনি রিটায়ার করলেন এবং আমি তাকে ফর্মালি আমন্ত্রণ জানালাম যে এত কিছু মানুষের জানার আছে, কোথায় কোথায় কি দেখেছেন আপনি। তো তিনি দয়া করে এই স্টুডিওতে এখানে এসে তিনি আমার সঙ্গে বসলেন, অসাধারণ একটা সাক্ষাৎকার দিলেন। আমি বলছি যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার, মানে আমার মনে হয়েছিল সাক্ষাৎকার লাইভ সাক্ষাৎকার ছিল চলতে চলতে, যে এরপর তিনি কি করবেন। বলেছিলেন আমি আবার যারা দরিদ্র মানুষ আইনজীবী পায় না তাদের জন্য আবার আমি আইনজীবীর পোশাক পরব। ফিরদৌস বলছে যে তিনি 3 জানুয়ারি অবসর নিয়েছেন, তারপর এই রিজাম্পশন করার জন্য আবেদন করেছেন, অথচ তিনি সেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগটা পাননি। আমি একবার দর্শকদের মনে করিয়ে দেবো যে ওই সাক্ষাৎকারে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ঠিক কী বলেছিলেন আমায়, দেখুন। ভবিষ্যতে জাস্টিস বিশ্বজিৎ বসুকে আমরা বিচারপতির আসন থেকে নাবার পর, মানে অবসর গ্রহণের পর এখন আবার আইনজীবীর গাউনটা পরতে দেখতে পারি? সেটাই আমার সব থেকে বড় চেষ্টা। তার কারণ একটা, দেখুন দিল্লিতে মামলার খরচ সামলানোর ক্ষমতা বাংলার আপামর জনগণের, ম্যাক্সিমাম জনগণের নেই। আমার ইচ্ছে এটা আছে, যদি পারি তাতে কন্ট্রিবিউশন করব। আমি মনে করি, এটা আমার চিরকালের পারসেপশন, কোর্ট ইজ মেন্ট ফর লয়ার্স, not for the judges, not for the litigants. আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে এই রকম একটা মহৎ উদ্দেশ্যে একজন মাননীয় বিচারপতি তার গোটা কর্মজীবনের পর তিনি আইনজীবী হিসেবে এই কাজে যুক্ত হবেন, আবার আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করবেন, তিনি পাচ্ছেন না। এবং আমাদের মনে রাখতে হবে, ফিরদৌস যা বলল, নিয়মটা হচ্ছে তিনি আইনজীবী থেকে যখন মাননীয় বিচারপতি হয়েছেন তার মানে লাইসেন্সটা সাসপেন্ডেড হয়ে যায়, রিজাম্পশন করার জন্য আবার সেটা করতে হয়। যেহেতু অফিস অফ প্রপার্টি একটা পার্মানেন্ট পোস্ট, ধরুন একজন আইএস অফিসার বা ডব্লিউবিসিএস অফিসার, তার লয়ার ডিগ্রি আছে, লয়ার ডিগ্রি থাকার ফলে তিনি ধরেন বার কাউন্সিলে তার নাম এনরোল করেছেন, এনরোল হয়তো কিছুদিন প্র্যাকটিসও করেছেন, হয়তো তারপরে তিনি ডব্লিউবিসিএস অফিসার হয়ে গেছেন বা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে চলে গেছেন, হোয়াটসোএভার। তারপরে তিনি যদি প্র্যাকটিস করতে চান, তার প্র্যাকটিসটা রিজাম্পশন করার জন্য তাকে রিজাম্পশন করার জন্য উপযুক্ত ফিস জমা দিয়ে তাকে প্র্যাকটিস রিজিউম করবেন। যখন সিওপি পাবেন, সার্টিফিকেট অফ প্র্যাকটিস, কারণ 2014-এর পরে সার্টিফিকেট অফ প্র্যাকটিস না পেয়ে আপনি কখনোই প্র্যাকটিস শুরু করতে পারেন না। এবং শুধু তাই না, এটা কথা ভুলে যাচ্ছে অনেকে, যদি একজন অ্যাডভোকেট না হওয়া সত্ত্বেও তিনি যদি প্র্যাকটিস করেন, তাহলে আপ টু 6 মাস পর্যন্ত জেল হতে পারে। সেকশন 45 অফ অ্যাডভোকেট অ্যাক্ট নির্দিষ্টভাবে, অবভিয়াসলি দ্যাটস দ্য ল। আমি জাস্ট আইন বইটা পড়ে দিই। Penalty for person illegally practicing in court and before other authorities. Any person who practices in any court or before any authority or person in or before whom he is not entitled to practice under the provision of this act shall be punishable with imprisonment for a term which may extend to 6 months. That's the law. অতএব যদি কেউ অ্যাডভোকেট না হওয়া সত্ত্বেও নিজেকে অ্যাডভোকেট বলে যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপ টু 6 মাস পর্যন্ত তার জেল হতে পারে। দেখুন, এই যে রিজাম্পশন অফ প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা একটা তো বিস্ময়। দেখুন, মানে রিটায়ার করেছেন 3 জানুয়ারি, আজকে আমরা কথা বলছি 14 মে, তার মধ্যে একজন বিচারপতি তিনি তার লাইসেন্স আইনজীবী হিসেবে করতে পারেন। এবং শুধু তাই না, আমি জাস্ট আরেকটা কথা বলে নিই। দেখুন, ইভেন যদি ধরুন একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট, তিনি প্র্যাকটিসিং অ্যাডভোকেটের পরে ধরুন কোনো অফিস অফ প্রফিট তিনি হোল্ড করেছেন বা প্রফিট যে অফিস হোল্ড করেছেন, কিন্তু সেই ইন দ্য মিন হয় যদি ইভেন ধরুন বার কাউন্সিলের কোনো ভোট হয়, ইলেকট্রাল রোলেও তার নাম থাকতে পারে না, তিনি ভোটও দিতে পারেন না। দেখুন, ঘটনাচক্রে আজকে আমার বাঁদিকে 3 জনই আইনজীবী, আমি 3 জনের কাছেই আসবো। আমার শুধু একটা শামীমের কাছে একটা কৌতূহলের প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরো মাননীয় প্রধান বিচারপতি বা কোনো বিচারপতি তিনি কি করে চেক করবেন যে যিনি আসছেন তার লাইসেন্স আছে কিনা? মানে প্রসেসটা আমাদের দুই রকম হয়। একটা হচ্ছে অ্যাডভোকেট অন রেকর্ড, তিনি অ্যাডভোকেট অন রেকর্ড, তিনি যখন তিনি মামলা ফাইল করেন তিনি তার এনরোলমেন্ট নাম্বার দেখেন। কিন্তু যারা কাউন্সিল প্র্যাকটিস করেন, সাধারণভাবে অ্যাডভোকেট অন রেকর্ড সে এনগেজ করে কাউন্সিলদের, ফলে এটা অ্যাডভোকেটের রেকর্ডের রেসপন্সিবিলিটি, টেকেন অন গুড ফেথ, অবভিয়াসলি টেকেন অন গুড ফেথ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।